খুব সকালে উঠে আমি গোসল করছিলাম। একটু পরে অতনু অফিসে যাবে, তাই তার জন্য ব্রেকফাস্ট রেডি করতে হবে। গোসল না করে চুলা ধরানো উচিত না, তাই তাড়াতাড়ি গোসল করে রান্নাঘরে যেতে হবে। আমি যখন গোসল করতে আসছিলাম তখন অতনু শুয়েছিল। গোসল করতে করতে হঠাৎ আমার আয়নার দিকে চোখ গেল। নিজেকে খুব আকর্ষণীয় মনে হচ্ছে। নিজের ভেজা শরীর নিয়ে আয়নায় দেখে নিজের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি। অতনু প্রায় সময় বলে বৃষ্টিতে ভিজলে নাকি আমাকে বৃষ্টি ভেজা কাঠমল্লিকের মতো লাগে। তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম গোসল শেষে কাপড় না পরে তোয়ালে গায়ে দিয়ে অতনুকে চমকে দিব। যেমন ভাবনা তেমনই কাজ। গোসল শেষ করে তোয়ালেটা শরীরে পেঁচিয়ে বাথরুম থেকে বের হলাম। দেখলাম অতনু পুরো শরীর কম্বলে ঢেকে শুয়ে আছে। আমি ওর কাছাকাছি গিয়ে বললাম, অতনু, এই অতনু, দেখো তো আমাকে কেমন লাগে। অতনুর কোনো সারা শব্দ না পেয়ে আবারও বললাম, এই অতনু, দেখো না আমাকে কেমন দেখাচ্ছে। বলেই খেয়াল করলাম অতনু কম্বল সরাচ্ছে। আমিও সাথে সাথে গায়ের তোয়ালেটা খুলে ফেললাম যাতে অতনু আমার সবকিছু দেখে। কম্বল সরানোর পর আমার শ্বশুর বলল, কি হয়েছে বৌমা। বলে উনি আমার দিকে তাকাতেই আমি এবং উনি একজন আরেকজনকে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। পরে যখন আমার জ্ঞান ফিরল তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম। ডাক্তার আমাকে বলল, এখন কেমন লাগছে। কিছুটা ভালো। মাথা ঘুরিয়ে দেখলাম আমার শাশুড়ি এবং অতনু আমার শিউরে দাঁড়িয়ে আছে। ডাক্তার সাহেব বলল, অতনু, আপনি আমার সাথে আসুন, আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি, তারপর পেশেন্টকে বাসায় নিয়ে যেতে পারবেন। অতনু আর ডাক্তার সাহেব চলে গেল। হসপিটাল থেকে নিজের রুমে এসে শুয়ে আছি। অতনু আমার মাথা টিপে দিচ্ছে। এমন সময় আমার শাশুড়ি আসলো রুমে। উনি এসে অতনুকে বলল, অতনু, একটু বাইরে যা তো বাবা, আমি বৌমার সাথে একটু কথা বলি। অতনু মায়ের কথা মতো রুম থেকে চলে গেল। আমার শাশুড়ি আমার সিথানে বসে বলল, বৌমা, সকালবেলায় কি হয়েছে। তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো, তোমার শ্বশুর অজ্ঞান হয়ে পড়ে আছে। সকালবেলায় কি এমন ঘটেছিল যে তোমরা বউ শ্বশুর দুজনে অজ্ঞান হয়ে গেলে। আমি কিভাবে আমার শাশুড়িকে সকালের ঘটনা খুলে বলি, তাই আমি নিরুপায় হয়ে চুপচাপ শুয়ে আছি। আমার নীরবতা দেখে আমার শাশুড়ি আবার বলল, তুমিও কিছু বলছো না, ওদিকে তোমার শ্বশুর সেই সকালে ঘর থেকে বের হয়ে গেল, এখনো আসার নামগন্ধ নেই। কয়েকবার ফোন করেছি, মোবাইল রিসিভ করছে না। ঘটনা কি হয়েছিল। শেষ পর্যন্ত আমি না পারতে শাশুড়িকে মিথ্যা বললাম। সকালবেলায় আমি গোসল করছিলাম, গোসল করে বাথরুম থেকে বের হতে গিয়েই মাথা ঘুরে পড়ে গেছি। এরপর আমার আর কিছু মনে নেই। আমার শাশুড়ি কি যেন চিন্তা করে বলল, কিন্তু তোমার শ্বশুর কেন ঘরের বাহির হয়ে গেল, দুপুরে খেতেও আসলো না। জানি না বাপু কি হলো, বলেই আমার শাশুড়ি চলে গেল। এদিকে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। আমার ননদ প্রিয়া মোবাইলে কথা বলতে বলতে ছাদে গিয়ে দেখে আমার শ্বশুর ছাদের একপাশে মন খারাপ করে বসে আছে। বাবাকে বিমর্ষ অবস্থায় বসে থাকতে দেখে প্রিয়া কাছে গিয়ে বলল, বাবা তুমি এখানে। আর এদিকে সকাল থেকে মা, আমি, বড় ভাইয়া তোমাকে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেছি। তোমার কি হয়েছে বাবা। আমার শ্বশুর লজ্জায় কাউকে কিছু বলতে পারছে না, কারণ সকালবেলায় এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হবে তিনিও তা স্বপ্নেও ভাবেনি। বাবাকে নীরব থাকতে দেখে প্রিয়া আবার বলল, কি হলো বাবা, তুমি কিছু বলছো না কেন। আমাকে একটু একা থাকতে দে, চলো রুমে চলো। এভাবে এখানে আর কতক্ষণ বসে থাকবে। বললাম তো তুই চলে যা, আমার মন ভালো হলে আমি চলে আসবো। শেষ পর্যন্ত প্রিয়া নিরুপায় হয়ে ছাদ থেকে নেমে এলো। এদিকে ড্রয়িং রুমে বসে কথা বলছিল আমার শাশুড়ি এবং আমার স্বামী অতনু। আমার শাশুড়ি বলল, আমার মনে হয় কি দীর্ঘদিন যাবত এই বাড়িতে কোনো মিলাদ পড়ানো হয়নি, তাই মনে হয় কোনো অশুভ শক্তি এই বাড়িতে ভর করেছে। তাই বলছিলাম কি একটা কামেল হুজুর এনে একটা মিলাদ পড়ানো দরকার। অতনু মায়ের কথায় সাই দিয়ে বলল, আমারও তাই মনে হচ্ছে। না হয় বাবা এবং ইভা দুজনেই একসাথে কিভাবে সেন্সলেস হয়ে যায়। তোর বাবার নাকে মুখে পানি ছিটানোর পর সে যে সকালবেলায় বের হলো এখনো আসলো না। তুই কি তোর বাবাকে ফোন করেছিলি। করেছিলাম, কিন্তু বাবা ফোন রিসিভ করছে না। এমন সময় সেখানে আসলো আমার ননদ প্রিয়া। প্রিয়া এসে বলল, বাবা তো ছাদে বসে আছে। আমার শাশুড়ি বলল, কি বলিস, সকাল থেকে তোর বাবা ছাদে গিয়ে বসে আছে। হ্যাঁ মা, আমি এখন ঘরে নেটওয়ার্ক পাচ্ছিলাম না বলে ছাদে গিয়েছিলাম আমার বান্ধবী রেশমির সাথে কথা বলতে। ছাদে গিয়ে দেখি বাবা ছাদে বসে আছে। অতনু বলল, তুই বাবাকে নিয়ে এলি না কেন। আমি অনেক জোরাজোরি করেছি, কিন্তু কিছুতেই বাবা এখন আসতে চাচ্ছেন না। আমার শাশুড়ি বলল, অতনু, আমি শিওর তোর বাবার উপর বজ্জিনের আছর করেছে, না হলে একটা মানুষ সারাদিন কিছু না খেয়ে ছাদে বসে থাকে কিভাবে। চল তো বাবা, তাড়াতাড়ি আমার সাথে চল, তোর বাবাকে নিয়ে আসি, না হয় দেখবি আছর করা জিন তোর বাবাকে রাতের অন্ধকারে ছাদ থেকে ফেলে দিবে। বলেই অতনু এবং আমার শাশুড়ি ছাদের দিকে দৌড় দিল। ছাদে এসে দেখে তখনও আমার শ্বশুর এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। এমন একটা পরিস্থিতিতে আমি আর আমার শ্বশুর পড়েছি যেটা না পারছি কাউকে বলতে, না পারছি কাউকে বোঝাতে। আমার শাশুড়ি এসে বলল, অতনুর বা, তোমার কি হয়েছে, তুমি এতক্ষণ ধরে ছাদে বসে আছো আর এদিকে তোমাকে আমরা খুঁজতে খুঁজতে হয়রান। ছেলেকে ও বউকে দেখে আমার শ্বশুর বলল, আমি কি একটা দিনের জন্য তোমাদের থেকে একটু দূরে থাকতে পারি না। আমার শাশুড়ি বলল, তুমি কেন দূরে থাকবে, তোমার কি সমস্যা হয়েছে, আমাদেরকে বলো। কোনো সমস্যা হয়নি, চলো। বলেই আমার শ্বশুর বসা থেকে উঠে চলে আসলেন। রাতে অতনু আর আমি শুয়ে আছি। সকালের ঘটনার কারণে আমার কিছুতেই ঘুম আসছে না। সকাল থেকে এখন পর্যন্ত আমি আমার শ্বশুরের মুখোমুখি হইনি, কারণ আমার শ্বশুরকে এই মুখ আমি কিভাবে দেখাবো। ভুলটা যেমন আমারও ছিল তেমনি আমার শ্বশুরেরও ছিল। এজন্য একজন আরেকজনের সামনাসামনি যেতে পারছি না। পাশে শুয়ে থাকা অতনু আমার অবস্থা দেখে বলল, কি ব্যাপার ইভা, তুমি এখনো ঘুমোওনি। না, কোনো সমস্যা। আচ্ছা অতনু, সকালবেলা যখন আমি গোসল করতে ঢুকেছিলাম তখন তো তুমি শুয়েছিলে। হ্যাঁ, আমি গোসল করে বের হওয়ার পরে তোমার জায়গায় বাবা আসলো কিভাবে। ও সেই কথা। সকালে হয়েছে কি, আমি যখন শুয়েছিলাম তখন বাবা এসে আমাকে বলল, অতনু তুই তো অফিসে যাবি না। আমি মুখের উপর থেকে কম্বল সরিয়ে বললাম, যাবো বাবা। কেন, কোনো সমস্যা। তুই তো জানিস 2-1 দিন ধরে আমার শরীরে জ্বর। তোর মাকে এত করে বললাম এসিটা অফ করে দিতে, কিন্তু তোর মায়ের নাকি গরম লাগছে, তাই সে কিছুতে
বলতে এসিটা অফ করবে না। শেষে বাধ্য হয়ে তোর রুমে চলে আসলাম। তুই একটু উঠে যা তো বাবা, আমি কতক্ষণ ঘুমোই। বলার পরে আমি ঘুম থেকে উঠে গেলাম আর আমার জায়গায় বাবা শুয়ে পড়ল। আমি ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের সামনে গিয়ে দেখলাম তুমি বাথরুমে গোসল করছো। শেষে উপায় না দেখে আমি প্রিয়ার রুমের বাথরুমে চলে গেলাম। আমি বুঝতে পারলাম ঘটনা কোথায় ঘটলো আর আমার ভুলটা কোথায় ছিল। শেষে নানা কথা বলতে বলতে দুজনে ঘুমিয়ে পড়লাম। হ্যালো ভিউয়ার্স, অসাবধানতাবশত আমাদের জীবনে এরকম অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে, তাই এমন কোনো কিছু করা যাবে না যার জন্য সারা জীবন পস্তাতে হয়। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।